আজ আমরা মাধ্যমিক 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপারের পরবর্তী পেজ নম্বর 767 এই প্রশ্নপত্রটি আলোচনা করব এবং আগের যে প্রশ্নপত্রগুলি আলোচনা করা হয়েছে তার একটা প্লেলিস্ট বানানো হয়েছে, তো যারা দেখোনি দেখে নিতে পারো। তো আজকের প্রথম প্রশ্ন, টেলিগ্রাফ উদ্ভিদের পত্রগুলি নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হওয়ার মূল কারণ। তাহলে এখানে যেটা দেখব কি বলছে, যে টেলিগ্রাফ উদ্ভিদের, তাহলে টেলিগ্রাফ উদ্ভিদ কাকে বলে? ইন্ডিয়ান টেলিগ্রাফিক প্লান্ট যেটাকে বলে সেটা হচ্ছে কি বন চারাল। বেশ, তাহলে এর কিগুলি পত্রকগুলি, তাহলে এর পত্রকগুলি কি হচ্ছে, নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হওয়ার মূল কারণ। তাহলে এখানে যদি আমরা দেখি যে এটা একটা বন চারালের পাতা, তার এইগুলো হচ্ছে কি পার্শ্বপত্রক, আর এই পার্শ্বপত্রকের নিচে এখানে এটা হচ্ছে এই যে অংশটা এর বৃন্ত। বেশ, তাহলে মূল কারণটা কি? তাহলে এখানে মূল কারণ জানতে চেয়েছে। তাহলে প্রথমে দেখছি কি রসস্ফীতি। হ্যাঁ, তাহলে এখানে উত্তরটা কি হবে, যে উত্তর হবে রসস্ফীতি। তাহলে বন চারালে যে পত্রকগুলি নির্দিষ্ট ছন্দে আন্দোলিত হচ্ছে তার মূল কারণ রসস্ফীতি, আর এই চলনটাকে কি বলে? এই চলনটাকেই বলে, এই রসস্ফীতিজনিত যে চলন, তো তাকেই বলে প্রকরণ। এখানে উত্তর রসস্ফীতি, আর এই প্রকরণ কি? এই রসস্ফীতিজনিত চলনটাকে প্রকরণ চলন বলে। আর তারপরে অপশন দেখছি কি পালভিনাস, এইটাকে পালভিনাস বলে, এইটা হচ্ছে পালভিনাস, বা যেটাকে বাংলায় আমরা কি বলবো, উপাদান। তাহলে এই যে চলনটা ঘটছে, চলনটা হয় কে প্লাস আয়নের জন্য, তাহলে পটাশিয়াম আয়নের জন্য হয়। আর রোটেশন তো জানি এটাও এক প্রকারের চলন, যেখানে দেখা যাবে এই একটা কোষ, আর কোষের মধ্যে যদি দেখি একটা বড় ভ্যাকুয়াল, তাহলে একে ঘিরে সাইটোপ্লাজমের যে চলন, তাহলে তাকে কি বলবো? তাকে বলবো রোটেশন। আর যদি বলি রোটেশন কোথায় দেখা যায়, তাহলে কোথায় দেখা যায়, যে পাতা শ্যাওলার পাতার কোষে। তাহলে পাতা শ্যাওলার পাতার কোষে কিন্তু এই রোটেশনটা দেখা যাবে। আর যদি সার্কুলেশন বলি, সেটা কোথায় দেখা যাবে? কুমড়ো গাছের কাণ্ডডোমে, যেটা অনেকগুলো ভ্যাকুয়ালকে ঘিরে সাইটোপ্লাজমের যে চলন। তো এখানে এবার পরবর্তী প্রশ্ন দেখব। থাইরক্সিন হরমোন সম্পর্কিত কোন তথ্যটা সঠিক? তাহলে এখানে কি বলছে, থাইরক্সিন হরমোন বললেই প্রথমে আমরা এই থাইরক্সিন হরমোনকে কি বলি? থাইরক্সিন হরমোনের অন্য নাম কি বলি? ক্যালোরিজেনিক। অর্থাৎ থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোনও বলা হয়। তাহলে এর এখানে কোন তথ্যটি সঠিক? তাহলে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। তাহলে আমরা যদি দেখি কিটোন বডি উৎপাদনে কে বাধা দেয়, তাহলে বাধা দেয় কে? বাধা দেয় হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিন কি করে? কিটোন বডি তৈরিতে বাধা দেয়, যার জন্য ইনসুলিনকে কি বলে? অ্যান্টি কিটোজেনিক হরমোন। তাহলে তোমাদের এখানে প্রশ্ন থাকবে, আজকের একটা হোমওয়ার্কের প্রশ্ন, যেটা হচ্ছে ইনসুলিন হরমোন। এটা 1 নম্বর প্রশ্ন। ইনসুলিন হরমোন খরিত হয় কোথা থেকে? তাহলে ইনসুলিন হরমোন কোথা থেকে খরিত হয়? বেশ, তাহলে এবার লোহিত রক্তকণিকার ক্রম অবনতিতে, তাহলে এখানে আমরা এইটা যদি দেখি ক্রম অবনতি, তাহলে থাইরক্সিনের লোহিত রক্তকণিকার ক্রম অবনতি নয়, ক্রম পরিণতিতে সাহায্য করে, ক্রম পরিণতি। তাহলে অর্থাৎ এরিথ্রোপয়েসিসে সাহায্য করে হচ্ছে থাইরক্সিন হরমোন। তাহলে এটা তো ভুল রয়েছে। যকৃতে সঞ্চিত গ্লুকোজকে,
তাহলে যকৃতে যে গ্লুকোজ সঞ্চিত রয়েছে সেটাকে বলছে কি গ্লাইকোজেনে রূপান্তরিত করে। না, এটা তো করে না, তাহলে এটা করে না, এটা করে না, এটা করে না, তাহলে বোঝা যাচ্ছে উত্তর তো এটা হবে। এবার পড়ি কি বলছে। যকৃৎ প্রোটিন থেকে গ্লুকোজ প্রস্তুতিতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে যকৃৎ থেকে কি তৈরি হবে? যকৃতে প্রোটিন থেকে কি তৈরি হবে? প্রোটিন থেকে গ্লুকোজ, আর সেটাই জারিত হয়ে পরবর্তীকালে কি পাওয়া যাবে? এটিপি। তো তাই জন্যই তো কি বলছি, ক্যালোরিজেনিক হরমোন। তাহলে এখানে উত্তর কি হবে? অপশন ডি। পরের প্রশ্ন দেখব। উদ্ভিদের বীজের সুপ্ত দশা বজায় রাখে। তাহলে উদ্ভিদের বীজের কি সুপ্ত দশা, সুপ্তাবস্থা। আচ্ছা, সুপ্তাবস্থা, সুপ্তাবস্থা কি? তাহলে কোনো একটা বীজ যে অঙ্কুরিত না হয়ে যে সময়টা থাকে আর কি, তাহলে সেটা কিসের জন্য থাকে? সুপ্ত অবস্থার জন্য থাকে। না হলে বীজটা কি হতো? সঙ্গে সঙ্গেই অঙ্কুরিত হয়ে যেতে পারতো। যে কোনো একটা উদ্ভিদের বীজ সৃষ্টি হওয়ার সাথে সাথেই অঙ্কুরিত হতে পারতো, কিন্তু সে অঙ্কুরিত কখন হবে? যখন সে তার অনুকূল পরিবেশ পাবে তখন। ততদিন কি অবস্থায় থাকবে? সুপ্ত অবস্থায় থাকবে। এবার আমরা জানি এই সুপ্ত দশা ভঙ্গ কে করে? তাহলে বীজের বীজের সুপ্ত দশা ভঙ্গ করে। তাহলে বীজের সুপ্ত দশা কে ভঙ্গ করে? ভঙ্গ করে হচ্ছে জিব্রেলিন। কিন্তু এবার এখানে জানতে চেয়েছে যে কে বজায় রাখে, উল্টো। আর মনে রাখবো জিব্রেলিনের যে উল্টো যে হরমোনটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। তাহলে অ্যাবসিসিক অ্যাসিড কি করে? বীজের সুপ্ত দশা বজায় রাখে। এরপরে তো কি দিয়েছে? জিব্রেলিক অ্যাসিড, মানে জিব্রেলিন, জিএ। এখান থেকে বিশেষ করে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এটা একটা N2 বিহীন, N2 বিহীন উদ্ভিদ হরমোন। অবশ্যই এটা কি আম্লিক, জিব্রেলিক অ্যাসিড যেহেতু, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা কি? এটা হচ্ছে অক্সিন। তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিন। আর তারপরে তো অ্যামাইনো অ্যাসিড দিচ্ছে। তাহলে যাই হোক, তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখব। ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমে উপস্থিত ধাতব আয়ন। তাহলে এটা মনে রাখবো, ইউক্যারিওটিক কোষে Ca2+, Mg2+, Fe2+, তো এইগুলো কি হয়? এগুলো ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমে কিন্তু এগুলো থাকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এখানের মধ্যে উত্তর কি রয়েছে? Ca2+। তাহলে উত্তর হবে ক্যালসিয়াম। ইউক্যারিওটিক ক্রোমোজোমে উপস্থিত ধাতব আয়ন হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এখানে কি কি থাকে আসলে? এক হচ্ছে প্রোটিন। তাহলে কোথায়? ওই ইউক্যারিওটিক কোষের ক্রোমোজোমে। তাহলে ক্রোমোজোমে থাকে এক প্রোটিন আর এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এক হচ্ছে প্রোটিন আর এক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে এই দুটো থাকে। আর এছাড়া কি থাকে? এছাড়া কিছু ধাতব আয়ন, ধাতব আয়ন। তাহলে এই ধাতব আয়নগুলো কোনগুলো? এটা Ca2+, Mg2+, Fe2+। পরবর্তী প্রশ্ন দেখব। নিউক্লিয়াসের নিউক্লিওলাস ক্রোমোজোমীয় যে অংশে থাকে। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস কোথা থেকে সৃষ্টি হয়? NOR, নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়ন। আর এই নিউক্লিওলাস অর্গানাইজার রিজিয়নটা কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে গৌণ খাঁজে। তাহলে একটা ক্রোমোজোমের গৌণ খাঁজে রয়েছে NOR। আর যদি বলি মুখ্য খাঁজে কে রয়েছে? মুখ্য খাঁজে রয়েছে সেন্ট্রোমিয়ার, আর সেখানে কাইনেটোকর, সেন্ট্রোমিয়ার। আর এখানে কি থাকবে? কাইনেটোকর। পরবর্তী প্রশ্ন দেখব। একটি সংকর কালো এবং এটি বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের মধ্যে সংকরায়ন করলে বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়া যাবে কত %?
তাহলে কি দেখা যাচ্ছে যে এটা ক্যাপিটাল বি স্মল বি আর স্মল বি, তার মানে বোঝা যাচ্ছে কি এটা টেস্ট ক্রস। তাহলে এটা টেস্ট ক্রস বোঝাচ্ছে। তাহলে কি করে বুঝবো? কারণ এটা F1 জন্য মেন্ডেলের পরীক্ষার মতো করে, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন হোমোজাইগাস। তাহলে এদের মধ্যে যে ক্রসটা হবে সেটাকে কি বলবো? টেস্ট ক্রস। আর জানি কি টেস্ট ক্রসের অনুপাত কত? 1:1। তাহলে এখানে উত্তর কি হবে? 50%। তাহলে জানতে চেয়েছে বিশুদ্ধ কালো কতগুলো হবে? 50%। পরের প্রশ্ন দেখব কি দিয়েছে, বিশুদ্ধ কালো। বিশুদ্ধ কালো গিনিপিগ না, এখানে কিন্তু বিশুদ্ধ কালো পাওয়া যাবে না, এটা একটু ভুল করলাম। তাহলে এটা আমরা যদি এর সাথে ক্রস করি, ক্যাপিটাল বি স্মল বি ইন্টু স্মল বি, তাহলে কি দেখতে পাবো? বিশুদ্ধ কালো তো পাবোই না। এখানে কিন্তু খেয়াল করিনি আমি এটা, যে এটা কিন্তু জানতে চাইছিল বিশুদ্ধ কালো গিনিপিগ পাওয়া যাবে, বিশুদ্ধ কালো। তাহলে এইটা থেকে আমরা যেটা পাবো, কালো তো পাবো, কিন্তু সেটা সংকর কালো হয়ে যেত। তাহলে উত্তর কি হবে এখানে? তাহলে এখানে উত্তর হবে 0%। ক্রস করে যদি দেখতাম তাহলে একদিকে কি রাখতাম? ক্যাপিটাল বি স্মল বি। বোঝাই যাচ্ছে যেহেতু দুটো ক্যাপিটাল বি নেই, তাই বিশুদ্ধ হওয়ার কোনো চান্স নেই। তাহলে এই একটা কন্ডিশন, এটা হচ্ছে কালো। এই একটা কন্ডিশন, এটা হচ্ছে কালো, কিন্তু এগুলো কি? এগুলো হচ্ছে সংকর কালো। তাহলে উত্তর হবে কি? 0%। পরবর্তী প্রশ্ন দেখব, পৃথিবীতে প্রথম কোষের অগ্রদূত। তাহলে আমরা জানি যে প্রথমেই মাইক্রোস্ফিয়ার অথবা কোয়াসার্ভেট। মাইক্রোস্ফিয়ার কে বলছে? মাইক্রোস্ফিয়ার বলছে ফক্স, আর এটাতে দিয়ে দিলাম। তাহলে মাইক্রোস্ফিয়ার ধারণাটা কে দিচ্ছে? ফক্স। আর কোয়াসার্ভেট এটা দিচ্ছে ওপারিন। ওপারিনের মতে কোয়াসার্ভেট আর ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার। এই মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেট এইটা পরবর্তীকালে কি বানাচ্ছে? এটা পরবর্তীকালে ফটোসেল বানাচ্ছে, তার মধ্যে তখন এসে কে ঢুকছে? তার মধ্যে এসে ঢুকছে আরএনএ, দিয়ে তৈরি হচ্ছে কি? প্রোটোসেল। আর এটাই হচ্ছে প্রথম কোষের অগ্রদূত, প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট বা আদিকোষ। পরের প্রশ্ন দেখব, জৈব অভিব্যক্তি সম্পর্কিত মিলার ও উরের পরীক্ষায় হাইড্রোজেন, মিথেন আর অ্যামোনিয়ার অনুপাত কি ছিল? তাহলে এখান থেকে আমরা কি বলেছি মনে রাখবো কি? যেটা 1:2:2 এটা অনুপাত হবে। তাহলে এগুলো যখন মনে রাখবো, দেখবো H2 শুধু হাইড্রোজেন আছে, একটা অ্যাটম আছে, তাই জন্য 1। এখানে CH4 কার্বন আছে আর হাইড্রোজেন আছে, দুটো আছে, তাই জন্য 2। এখানে NH3 N একটা আছে, H একটা আছে, দুটো আছে, তাই 2। তাহলে এইভাবে কিন্তু মনে রাখতে পারি যে 1:2:1। তাহলে এখানে উত্তর কি হবে? 1:2:2, আচ্ছা 1:2:1 বলছি, 1:2:2। এখানে যদি জলের পরিমাণও জানতে চাইতো, যে জলীয় বাষ্পটা H2O, H2H2, H2CH4, H2NH3, তাহলে কি হতো? 1:1:2:2। তাহলে তখন কিন্তু এটা হতো। পরবর্তী প্রশ্ন দেখব, একটি লম্বা মটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেঁটে মটর গাছ পাওয়া যায়, তবে লম্বা মটর গাছের জিনোটাইপ কি ছিল? একটি লম্বা মটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেঁটে মটর গাছ পাওয়া যায়, তাহলে লম্বা মটর গাছের জিনোটাইপ কি ছিল? তাহলে অবশ্যই বেঁটে যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই কি হতে হবে? তাহলে অবশ্যই ছিল এরকম কন্ডিশন। তাহলে কি, যেটা লম্বা মটর গাছ হতে পারতো ক্যাপিটাল টি স্মল টি অথবা ক্যাপিটাল টি। তাহলে এর সাথে টেস্ট ক্রস করব। তাহলে এর সাথে টেস্ট ক্রস মানে কি? এর সাথে টেস্ট ক্রস মানে এটা করতে হবে। তাহলে এখান থেকে বেঁটে মটর গাছ পাওয়া যায়, তাহলে লম্বা মটর গাছের জিনোটাইপ কি ছিল? তাহলে এখানে যদি আমরা ক্যাপিটাল টি স্মল টি লিখি এটাকে, আর এদিকে টি লিখে দিই, তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি।
স্মল টি স্মল টি। তাহলে এবার এখান থেকে মিটে মটর গাছ অবশ্যই পাওয়া যাচ্ছে, একটা মিটে মটর গাছ, এই একটা মিটে মটর গাছ পাওয়া যাচ্ছে। আর যদি আমরা ক্যাপিটাল টি স্মল টি দেখি, তো তার সাথে কি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাবে, এটা ক্যাপিটাল টি স্মল টি হয়ে যাবে, এটা স্মল টি হয়ে যাবে, এটা স্মল টি হয়ে যাবে। তাহলে এখানে কি দেখতে পাবো, এখানে দেখতে পাবো বিটে মটর গাছ দেখতে পাবো। তাহলে লম্বা মটর গাছের জিনোটাইপটা কি ছিল, তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি উত্তর কিন্তু এ বি উভয়ই হবে। তাহলে এখানে উত্তর কি হবে, তাহলে দেখতে পাচ্ছি কি এ বি উভয়ই। তাহলে দেখতে পাচ্ছি কি যে এই যে আমরা প্রথমে একটা লম্বা মটর গাছ এইটাকে নিয়েছি ক্যাপিটাল টি স্মল টি, এই যে ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে ক্রস কার হচ্ছে মিটে মটর গাছ, তাহলে তো আমাদের স্মল টি নিতে হবে, ওই জন্য স্মল টি নিয়েছি। তাহলে এখানে ক্যাপিটাল টি স্মল টি, এখানে এই স্মল টি, তাহলে এখানে মেটে পাচ্ছি, তাহলে মেটে পাচ্ছি। বেশ, এবার পরেরটা দেখব যে কি কি বলেছে, স্মল টি, আচ্ছা, আর ক্যাপিটাল টি। তাহলে এখানে কি নিতাম, দুটোই আমি একই নিয়ে পরীক্ষাটা করে দিয়েছি। তাহলে কি করব, তাহলে কি নেবো, একটি লম্বা মটর গাছের সঙ্গে, তাহলে লম্বা মটর গাছটা আমরা ধরে নিচ্ছি এইটা, তার সাথে একটা মিটির মটর গাছ এটা, তাহলে বোঝা যাবে সব তো লম্বা পাওয়া যাবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, আর এটা ক্যাপিটাল টি স্মল টি। বেশ, তাহলে এখান থেকে কোনো বিটে মটর গাছ পাওয়া যাচ্ছে না। তাহলে এবার কি হচ্ছে, তাহলে এখানে কিন্তু উত্তর এ বি উভয়ই না, তাহলে কি উত্তর হবে, তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে শুধুমাত্র ক্যাপিটাল টি স্মল টি, প্রথমে ঠিকই করেছিলাম। বেশ, তাহলে এখানে আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি এটা টেস্ট ক্রস, আচ্ছা টেস্ট ক্রস বিটে মটর গাছ পাওয়া যাবে কখন, তাহলে টেস্ট ক্রসে যদি এই ক্যাপিটাল টি স্মল টি ইন্টু স্মল টি হয়, তাহলে উত্তর আসবে 50%। আর যদি ক্যাপিটাল টি ইন্টু স্মল টি করা হয়, তাহলে যে উত্তর আসবে সেটা উত্তর আসবে কি 100%। তাহলে 100% টল, এখানে 50% বেটে 50% লম্বা। তাহলে বেটে যেহেতু জানতে যে আমাদের প্রথমেই যেহেতু টেস্ট ক্রস, এত ক্রস না করে আমাদের বুঝে যাওয়া উচিত ছিল কি হবে উত্তর 1.9 বি। পরের প্রশ্ন দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অপসারী বিবর্তন, তাহলে প্রথমেই যখন কি বলছে অপসারী বিবর্তন, তাহলে অপসারী বিবর্তন মানেই কি, তাহলে অপসারী বিবর্তন মানে হচ্ছে সমসমস্ত, আর অভিসারী হলে কি হতো সমবৃত্তীয়। তাহলে এখান থেকে সমসমস্তকে খুঁজতে হবে। তাহলে প্রথম বলছে বাদুড়ের ডানা, প্রজাপতির ডানা, পাখির ডানা, না সমসমস্ত নয়, এখানে বাদুড়ের ডানা পাখির ডানা হতে পারতো কিন্তু প্রজাপতির ডানাটা নয়, তার জন্য হলো না। মানুষের হাত, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, হ্যাঁ, এই প্রত্যেকটা হিউমেরাস থেকে উৎপত্তি, আর প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা, তাহলে সমস্ত অঙ্গ। বেশ, তাহলে ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, বাদুড়ের ডানা, আর ছিল মানুষের হাত, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, আর মানুষের হাত, আচ্ছা এটা হিউমেরাস, পাখির ডানা হিউমেরাস, ঘোড়ার অগ্রপদ হিউমেরাস। আবার বলছি ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত, বাদুড়ের ডানা, তাহলে বাদুড়ের ডানাটা এক্ষেত্রে তাহলে ওই প্যাটাজিয়ামটা ধরে নেব, তাহলে সেক্ষেত্রে বাদ যাবে, তাহলে অপশন হবে কি 1.10 অপশন হবে বি। আর তিমির প্যাডেল, মানুষের হাত, প্রজাপতির ডানা, এই প্রজাপতির ডানা হবে না, তার জন্য হচ্ছে না। তাহলে এখানে কোনটা হচ্ছে না, এখানে বাদুড়ের ডানার জন্য হচ্ছে না। বেশ, তাহলে উত্তর কি হবে, অপশন বি। পরের প্রশ্ন দেখব, একজন হিমোফিলিয়ার বাহক কন্যা, তাহলে একজন হিমোফিলিয়ার বাহক কন্যার পিতার জিনোটাইপ কি হবে, তাহলে কন্যাটা কি হচ্ছে XH আর X বড় হাতের H, তাহলে হিমোফিলিয়ার বাহক কন্যা, তাহলে এটা যেহেতু বাহক হচ্ছে, তাহলে এটা কোত্থেকে পাবে, এই কন্যা কোত্থেকে পেয়েছে, তার পিতার দেহ থেকে পেয়েছে হিমোফিলিয়ার বাহক কন্যা, তাহলে এটা ক্রিস ক্রস পিতার দেহতে, তার মানে কি ছিল X ছোট হাতের H আর Y ছিল। আর যদি দেখি তার মাতা কি ছিল, X বড় হাতের H আর X বড় হাতের H যদি থাকে, তাহলেও কি হবে যে একটা X ক্রোমোজোম এখান থেকে আসবে, একটা এখান থেকে আসবে, তাহলে কি হবে শেষমেশ কি হবে
হিমোফিলিয়ার বাহক হবে। তাহলে এখানে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে এটা। পিতার পিতার বলেছে, তাহলে উত্তর কি হবে? আক্রান্ত। তার মানে কি, কোথায় গেল? বি। এটা এইবার যদি দেখি সেই পিতার জিনোটাইপ এক্স ওয়াই ছিল, এটা এক্স ওয়াই বলছে, আমরা ধরে নিচ্ছি যে এক্স বড় হাতের এইচ ছিল আর ওয়াই ছিল, আর মাতা কি বলেনি, হতেই পারতো মাতা এক্স এইচ, এক্স এইচ, তাহলে তখনও কিন্তু এখান থেকে একটা আসতো, এখান থেকে একটা আসতো, তাহলে কিন্তু তখনও এটা বাহক হওয়ার সম্ভাবনা থাকতো। তাহলে এখানে অপশনটার শেষেরটা শুধু এক্স ওয়াই আছে, না এখানে এক্স ছোট হাতের এইচ আর ওয়াই আছে, সেরকম যদি থাকতো তাহলে উত্তর কিন্তু এটা হতো। এটা কি আছে বোঝা যাচ্ছে না? তাহলে একবার দেখে নিতে হবে কি, যদি এই অপশনটাতে, এই অপশনটাতে যদি এক্স ওয়াইটা যদি এক্স ছোট হাতের এইচ আর ওয়াই থেকে যায়, তাহলে কিন্তু উত্তর হবে এটা। আমি সেই ভেবেই এটাকে উত্তর করছি। তাহলে এখানে এক্স ছোট হাতের এইচ থাকতে হতো, কারণ কি দেখতে পাচ্ছি, এই যে এক্স বড় হাতের এইচ আর ওয়াই আছে, তাহলে এক্স বড় হাতের এইচ আর ওয়াই, আর ক্রসটা যদি আমরা এক্স ছোট হাতের এইচ এক্স ছোট হাতের এইচ করি, তাহলে এখান থেকে এক্স ছোট বড় হাতের এইচ পেয়ে যাচ্ছে, আর এখান থেকে একটা এক্স ছোট হাতের এইচ পাওয়া যাচ্ছে, আক্রান্ত হয়ে যাবে। আবার যদি আমরা দেখি এক্স ছোট হাতের এইচ পাচ্ছে, ওয়াই পাচ্ছে, আর মাথাটা এক্স বড় হাতের এইচ, এক্স বড় হাতের এইচই থাকলো, তাই যদি থাকে তাহলে এখান থেকে একটা পাবে, এখান থেকে একটা পাবে, তাহলে কি হয়ে যাবে? তাহলে সেক্ষেত্রেও বাহক হওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে একজন হিমোফিলিয়ার বাহক কন্যা, হিমোফিলিয়ার বাহক কন্যার পিতার জিনোটাইপ কি হতে পারে? তাহলে তখন অপশন ডি হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? এক্স বড় হাতের এইচ ওয়াই অথবা এক্স ছোট হাতের এইচ ওয়াই। এটা। পরের প্রশ্ন দেখব, উটের পরিণত লোহিত রক্তকণিকা। তাহলে এবারে উটের পরিণত লোহিত রক্তকণিকা একটা তো আমরা জানি যে ডিম্বাকার অবশ্যই হবে, তারপরে আবার এখানে ডিম্বাকার দিয়েছে, তাহলে সমস্যা কি নিয়ে? সমস্যা হচ্ছে এটা একটা জায়গায় বলা আছে নিউক্লিয়াস যুক্ত, আবার এক জায়গায় বলা আছে নিউক্লিয়াস বিহীন। এবার সব থেকে বড় সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে যে এক এক বইয়ে এক এক রকম দেখতে পাবে, যে একটা জায়গায় দেখবে কি নিউক্লিয়াস যুক্ত সেটাও দেওয়া আছে, আবার কোনো কোনো জায়গায় নিউক্লিয়াস বিহীন সেটাও বলা আছে। অনেক বইতে আবার অনেক, সে তো বই হলো, এমনি বিভিন্ন যেগুলো প্রশ্ন উত্তরের বই, সেখানে যদি দেখি কোথাও কোথাও নিউক্লিয়াস যুক্তকে বলা আছে, কোথাও নিউক্লিয়াস বিহীন বলা আছে। কিন্তু এক্ষেত্রে যদি ঠিক উত্তর করতে হয়, তাহলে ঠিক উত্তর বলবো ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। সাধারণত আমরা জানি আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, স্তন্যপায়ীর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, আর ব্যতিক্রম হচ্ছে উট। তাহলে এখানে উটের পরিণত লোহিত রক্তকণিকা কি হবে? ডিম্বাকার এবং নিউক্লিয়াস যুক্ত। পরের প্রশ্ন দেখব, খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে কি বলে? এটা অনেকবার আলোচনা হয়েছে, আর কিছুই বলবো না, এখানে শুধু উত্তর কি হবে? বায়ো ম্যাগনিফিকেশন। তাহলে প্রত্যেকটা পুষ্টি স্তরে বলেছে খাদ্য শৃঙ্খল বরাবর বৃদ্ধি, তাহলে বৃদ্ধিটা হচ্ছে বায়ো ম্যাগনিফিকেশন। আর একটা জীবের মধ্যে জমা হওয়াকে কি বলবো? বায়ো অ্যাকুমুলেশন। আর ইউট্রোফিকেশন কি? পরিপোষক বৃদ্ধি। তাহলে কি? পরিপোষক বৃদ্ধি। কালারটা কি হলো? তাহলে পরিপোষক বৃদ্ধি। পরের প্রশ্ন দেখব, প্রদত্ত কোন জোটটি সঠিক? মানস একশৃঙ্গ গন্ডার, হ্যাঁ মানস একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, সেটা আসামে। ভরতপুর কুমির, তাও পাওয়া যায়। জলদাপাড়া রেড পান্ডা, না এটা তো পাওয়া যায় না। আর লুথিয়ান দ্বীপ স্নো লেপার্ড, না সেটাও না। তাহলে এখানে দেখা যাচ্ছে কি মানস একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, ভরতপুর কুমিরও পাওয়া যায়, দুটোই ঠিক উত্তর হবে, কি আর বলবো।
মানস কোথায় আছে? মানস আসামে। আর ভরতপুর পশ্চিমবঙ্গের সুন্দরবন। তাহলে এখানে উত্তর কিন্তু দুটোই হবে। তো এখানে আর কিছু ছিল কি না জানি না, যেখানে পশ্চিমবঙ্গ বা কিছু উল্লেখ করা ছিল। প্রদত্ত কোন জোটটি সঠিক? মানস একশৃঙ্গ গন্ডার, হ্যাঁ মানস ন্যাশনাল পার্ক, সেখানে আসামে একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়। ভরতপুর কুমির, হ্যাঁ দুটোই ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। সর্পগন্ধা একটা বিপন্ন উদ্ভিদ, এর মূল কারণ কি? সর্পগন্ধা থেকে কি পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায়, যেটা উচ্চ রক্তচাপের ওষুধ। তো এটা অতি ব্যবহার। তাহলে সর্পগন্ধা থেকে কি পাওয়া যায়? রেসারপিন, যেটা কি করে? উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখব। তার মানে এমসিকিউ গুলো হয়ে গেল। বেশ, এগুলো শুধু উত্তরই করব, যে এগুলো আর বিশেষ ব্যাখ্যাতে যাচ্ছি না। যে কোষ বিভাজনে, কোন কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? তাহলে কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হচ্ছে না, হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। তাই জন্য অ্যামাইটোসিসকে কি বলে? প্রত্যক্ষ বিভাজন। তাহলে প্রত্যক্ষ বিভাজন। বেশ। ড্যাশ হরমোন রক্তনালীর সংকোচনে সাহায্য করে? তাহলে রক্তনালীর সংকোচন ঘটাবে এডিএইচ, অ্যাড্রিনালিনও বলতে পারি। এখানে আমি এডিএইচ লিখলাম, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। পরের প্রশ্ন দেখব। পিতা ও মাতার উভয় বৈশিষ্ট্য নির্ধারণকারী ফ্যাক্টরযুক্ত জীবকে? তাহলে পিতা মাতার উভয় বৈশিষ্ট্য নির্ধারককারী ফ্যাক্টরযুক্ত জীবকে কি বলবো? পিতা ও মাতার উভয় বৈশিষ্ট্য নির্ধারক ফ্যাক্টরযুক্ত জীবকে কি বলবো? সংকর। তাহলে কি বলবো? সংকর। ফণিমনসার কাঁটার একটি কাজ যদি বাষ্পমোচন হয়, অপরটা কি হবে? আত্মরক্ষা। আত্মরক্ষা। পরবর্তী প্রশ্ন দেখব। নিকোবর দ্বীপপুঞ্জ কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত? কি হবে? সুন্দরল্যান্ড। বায়ু দূষণে পরাগরেণু কিসের উদাহরণ? এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আবার এটা, তাহলে কি হবে? নিচের কোনটি, নিচের কোন সত্যগুলো, এবার সত্য মিথ্যা। তাহলে কি দেখবো? থাইরক্সিন হরমোন হচ্ছে স্টেরয়েড ধর্মী। না, থাইরক্সিন হরমোন তো স্টেরয়েড ধর্মী নয়। থাইরক্সিনকে অ্যামাইনো ধর্মী বলতে পারি। অ্যামাইনো ধর্মী। বেশ। মায়োলিন শীতযুক্ত নিউরনের মধ্য দিয়ে, মায়োলিন শীতযুক্ত নিউরনের মধ্য দিয়ে দ্রুত গতিতে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, হ্যাঁ ঠিক। সেন্ট্রোজোম উপস্থিত থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না? সেন্ট্রোজোম কি বলছে? উপস্থিত থাকায় স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, মিথ্যা। সেন্ট্রোজোম উপস্থিত থাকে না, অথবা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তার জন্য স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। তাহলে এটা মিথ্যা ছিল। বেশ। এক্স লিঙ্কড প্রকট জিন ঘটিত রোগ হচ্ছে হিমোফিলিয়া। না, প্রকট না, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে এটা মিথ্যা। এই যে বলেছে প্রকট জিন, এটা কি হবে? এটা হবে প্রচ্ছন্ন। আর অভিসারী অভিব্যক্তির ফলে সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টি হয়েছে অবশ্যই অভিব্যক্তির ফলে। পরের প্রশ্ন দেখব, মানে অভিসারী অভিব্যক্তির ফলে। বোটানিক্যাল গার্ডেন হলো একটি ইন সিটু সংরক্ষণ। বোটানিক্যাল গার্ডেন, না বোটানিক্যাল গার্ডেন কি হবে?
XC2 সংরক্ষণ, এটা কি হবে XC2। বেশ, এবার বাম স্তম্ভ ডান স্তম্ভ। তাহলে এখানে তো শুধু উত্তরগুলো করে দেবো। তাহলে কি হবে, ইতর পরাগ যোগ, এটা সবটা একসাথে ধরছে না, তাহলে কি ইতর পরাগ যোগ। তাহলে ইতর পরাগ যোগ এখানে কি রয়েছে, তাহলে মানুষের দ্বারা হতে পারে, বাইনোকুলার দর্শন মানুষ আছে, আচ্ছা বাইনোকুলার আছে, তাহলে এটা মানুষ করবো। ইতর পরাগ যোগ আর কি ছিল অপশন এখানে, দেখতে হবে। হ্যাঁ, অর্নিথোফিলি। তাহলে ইতর পরাগ যোগ কি হবে, অর্নিথোফিলি, পক্ষী পরাগী। তাহলে এটা কত নম্বর ছিল, জি। তাহলে এটা কি হবে, জি। কোথায় গেল ইতর পরাগ যোগ, আচ্ছা। তাহলে কি হবে, ইতর পরাগ যোগ হচ্ছে জি ছিল। বেশ, সুষুম্না কাণ্ড, এটা সুষুম্না কাণ্ড হবে, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, এখানে সুষুম্না কাণ্ডে নিউরোসিল থাকে, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় যে নালীটা থাকে নিউরোসিল বলে। আগাছা দমন, এটা এনসিপি আছে, এটা এমসি হবে, এমসিপিএ, তার মানে হবে সি। তারপরে ফসফোডাইএস্টার বন্ধনী, ফসফোডাইএস্টার বন্ধনী কোথায় পাবে, পলিনিউক্লিওটাইডে থাকবে, বি। পরপর নিউক্লিওটাইডগুলো ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত থাকবে। পরের প্রশ্ন কি বলছে, নিকটিটেটিং পর্দা। তাহলে নিকটিটেটিং পর্দা তো একটা নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে এখানে অপশন অনুযায়ী হ্যাঁ ব্যাঙের ক্ষেত্রে সক্রিয়, তাহলে এখানে নিকটিটেটিং পর্দা, এখানে কি হবে, এখানে হবে ডি। তাহলে এই হচ্ছে এগুলোর উত্তর, তাহলে এগুলোকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে এটা মুছে দিয়ে একবার দেখে নিই, তাহলে কি হবে, ইতর পরাগযোগ হবে কি, ইতর পরাগযোগ হবে অর্নিথোফিলি, জি। তারপরে হচ্ছে বাইনোকুলার দর্শন মানুষ, মানুষ আছে ই। তারপরে হচ্ছে সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ড হচ্ছে সুষুম্না কাণ্ড হচ্ছে নিউরোসিল, মানে কেন্দ্রটা। আর আগাছা দমন এমসিপিএ, এটা এনসিপি সিএ লেখা আছে, এটা এম এমসিপিএ হবে। আর ফসফোডাইএস্টার বন্ধনই পলিনিউক্লিওটাইডে দেখা যায়, পরপর দুটো নিউক্লিওটাইডের মধ্যে যে ফসফোডাইএস্টার বন্ধন দেখা যাবে। আমরা যদি দেখি এটা একটা, এটা নাইট্রোজেন বেস, এটা পেন্টোজ সুগার, আর এটা ফসফরিক অ্যাসিড। তাহলে এরকম করে এখানে একটা আছে, এখানে একটা নিউক্লিওটাইড আছে, এটা নাইট্রোজেন বেস আছে, এবার এটা এর সাথে যুক্ত থাকবে। তাহলে এই যে বন্ধনটা, এই বন্ধনটা, এটা কি বলবো, এটা ফসফোডাইএস্টার বন্ধন। তাহলে ফসফোডাইএস্টার বন্ধন কোথায় দেখা যাবে, পলিনিউক্লিওটাইড। এখান থেকে নিচের একটা নিউক্লিওটাইড, এখানে একটা, দুটো নিউক্লিওটাইডের মাঝখানে বন্ড গঠন হচ্ছে, দিয়ে পলিমার গঠন হচ্ছে, সেটা কি বলবো, পলিনিউক্লিওটাইড। আর কি হচ্ছে, নিকটিটেটিং পর্দা কি হয়, ব্যাঙের ক্ষেত্রে সক্রিয়। পরের প্রশ্ন দেখব, একটি শব্দে উত্তর দাও, বিসদৃশ্যটি বেছে নিয়ে লেখো। তাহলে এখানে কি হবে, এডিএইচ। তাহলে এডিএইচ কেন হবে, কারণ এটা পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে ঘটিত হরমোন, আর বাকিগুলো সব অগ্র পিটুইটারি থেকে, তাহলে এটা পশ্চাৎ পিটুইটারি, তাই এটা বিসদৃশ্য। পরের প্রশ্ন কি বলছে, ফোবিয়া সেন্ট্রালিস কি। তাহলে কি বলবো, যে পিতবিন্দু, পিতবিন্দুর কেন্দ্রে যেখানে আলোক সুবেদী কোষের সংখ্যা বেশি থাকে তাকে বলবো ফোবিয়া সেন্ট্রালিস। তাহলে আমাদের রেটিনাতে একটা অবতল খাঁজ থাকে, রেটিনা, এই একটা রেটিনা স্তর ধরে নিচ্ছি, এই রেটিনা স্তর। তাহলে রেটিনা স্তরটাই এখানে একটা অবতল খাঁজ দেখা যাবে, এই অবতল খাঁজটাকে কি বলবো, এই অবতল খাঁজটাই হচ্ছে কি পিত বিন্দু, পিত বিন্দু। আর এই পিত বিন্দুর কেন্দ্রে, তাহলে এই জায়গাটা কেন্দ্রটা, কেন্দ্রতে কি থাকবে, অনেক বেশি আলোক সুবিধি কোষ থাকবে, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো ফোবিয়া সেন্ট্রালিস। প্রথম জোটটি বুঝে দ্বিতীয়টি বলেছে, ইস্ট যদি টরুলা হয় তাহলে প্লাজমোডিয়াম কি হবে, প্লাজমোডিয়ামের বহু বিভাজন হবে। বহু বিভাজন কোন দশায় দেখা যায়, সাইজন দশায় দেখা যাবে, প্লাজমোডিয়ামের সাইজন দশা। যেহেতু টরুলা একটা দশার নাম বলেছে, তাহলে যখন বহুবার বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে সেই দশাটাকে কি বলবো, সাইজন। তাহলে এখানে উত্তর হবে কি, সাইজন। হোলান্ড্রিক জিন কাকে বলবো,
ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে হোল্যান্ডিক জিন বলবো। তাহলে ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলবো? হোল্যান্ডিক জিন। সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চালিত প্রকরণের উদাহরণ দাও। কানের মুক্ত যুক্তলতি, মুক্ত বা যুক্তলতি, স্বাভাবিক জীব আর রোলার জীব। বেশ, পরবর্তী প্রশ্ন দেখব, মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের কোন অংশে ক্রসিং ওভার ঘটে? ক্রোমোজোমের কোন অংশে? তাহলে কোন অংশ বলবো? নন সিস্টার ক্রোমাটিড। নিচে চারটি বিষয়ের মধ্যে খুঁজতে হবে। তাহলে কি অ্যাজমা, বঙ্কাইটিস, ব্ল্যাক লাং, এয়ার পলিউশন? তাহলে সব কি এয়ার পলিউশনের জন্য অ্যাজমা হয়, বঙ্কাইটিস হয়, বুগলাং হয়। আর প্যানের পুরো কথা কি? পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাহলে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটা হচ্ছে প্যানের পুরো কথা। প্যান একটা কি? প্যান একটা গৌণ বায়ু দূষক, গৌণ বায়ু দূষক। তাহলে এটা হচ্ছে প্যান একটা গৌণ বায়ু দূষক, আর সেটা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এরকম ফুল ফর্ম পড়লে কিন্তু অবশ্যই সেগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করবে। তাহলে এই ছিল 41টা প্রশ্ন। এর পরের পেজগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।